এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। খেলাধুলোর বিষয়ে আলোচনা। আমরা মুক্ত হওয়া ডিজিটাল মিডিয়ার যে স্টুডিওতে আমরা রয়েছি, আজকে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি আমাদের যে দর্শক শ্রোতা, তাদেরকে আমরা আজকে গর্বের সঙ্গে বলতে পারি যে আমাদের বর্ধমান শহরের একজন অনেক যিনি খেলোয়াড় তৈরি করেছিলেন, বর্ধমান শহরের অনেক প্রতিশ্রুতিমান খেলোয়াড় যার হাত দিয়ে তৈরি হয়েছিলেন, সেরকম একজন ফুটবল প্রশিক্ষক আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন। এবং তার কাছ থেকে আমরা বর্ধমান শহরের ফুটবল খেলার যে ধরন, উনি ফুটবল খেলা নিয়ে অনেক কিছু বলতে পারেন, কিন্তু আমরা মোটামুটি ফুটবল খেলার কোচিং বিষয়ে আজকে কিছুটা সংক্ষেপে জানার চেষ্টা করব। তাছাড়া ওনার কিছু বক্তব্য উনি বলবেন। রথীন্দ্রনাথ ভট্টাচার্য হচ্ছে বর্ধমান শহরের NIS প্রশিক্ষণপ্রাপ্ত ফুটবল এবং বাস্কেটবল দুটোতেই উনি করেছেন। তার কোচ, এবং উনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস অফিসার ছিলেন এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফুটবলের কোচ ছিলেন, এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফুটবলে উনি দুবার যে আন্তঃবিশ্ববিদ্যালয়ে যে জাতীয় স্তরের প্রতিযোগিতা, চারবার উনি বর্ধমান বিশ্ববিদ্যালয়কে চ্যাম্পিয়ন করেছিলেন। তাছাড়া বর্ধমানের যে বিভিন্ন ক্লাবকে বিভিন্ন সময় উনি অনেক শিরোপা পাইয়ে দিয়েছেন। ওনার সম্বন্ধে বলতে গেলে অনেক কথাই বলতে হয়। তাছাড়া উনি ভবিষ্যৎ যারা প্রজন্ম, তাদের জন্য উনি কিন্তু বইও লিখে রেখেছেন, যে পুরনো দিনের কথা বা বর্তমান সময়ের কথা, বা খেলা কিভাবে, কোন খেলার কিভাবে তৈরি হয়েছিল হাতের কাছে জানতে হলে এখন গুগলে অনেক কিছু জানা যায়, গুগল খুলতে হবে, কিন্তু বইয়েরও একটা আলাদা তো মর্যাদা আছেই। যত গুগলে আমরা খুঁজি সব কিছু পাই, বইয়ে যদি হাতের সামনে বইটা পেয়ে যাই তার একটা আলাদা মর্যাদা আছে। রথীন্দ্রনাথ ভট্টাচার্য তিনখানা খেলাধুলোর সম্বন্ধে বই লিখেছেন। তার মধ্যে একটা বই এই আমার হাতে রয়েছে, খেলাধুলোর উৎস সন্ধানে। এই বইটা উনি, এটা প্রকাশ পেয়েছে 2024 সালে। এই বইটা পেয়েছে 29শে সেপ্টেম্বর 2024 বর্ধমান বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম হলে। উনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে একটা উনি মিলন উৎসব করেছিলেন, সেখানে এই বইটা হয়েছে, খেলাধুলার উৎস সন্ধানে। এই বইটার মধ্যে বিভিন্ন খেলা কিভাবে, কোথায় সেটা প্রথম হয়েছিল এবং বিভিন্ন খেলা সম্বন্ধে উনি সংক্ষেপে লিখেছেন। আমরা রথীন্দ্রনাথ ভট্টাচার্য, যিনি ফুটবল কোচ বর্ধমানের, যার হাত থেকে বর্ধমানের শহরে অনেক নামকরা খেলোয়াড় তৈরি হয়েছে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনেক নামকরা খেলা তৈরি হয়েছে। আমি ওনার কাছে প্রথমে যেটা জানতে যাবো, একজন প্রশিক্ষক হিসেবে আপনার কয়েকজন প্রশিক্ষক আপনার দেখা বা আপনার জানা, তাদের সম্বন্ধে যদি কিছু বলেন। নমস্কার, আমি রথীন ভট্টাচার্য। আমার সম্বন্ধে বলা হলো এবং আমাকে যে প্রশ্নটি করা হয়েছে তার আলোচনা আমি প্রথমেই বলবো যে আমরা ঠিকমতো কোচিং করছি না, তার জন্যে আমরা সবাই দায়ী। কারণ কোচিং করতে গেলে যেভাবে কোচিং করতে হবে সেইটা ঠিকমতো হচ্ছে না। আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন যে কি হচ্ছে। আজকে পৃথিবী বিখ্যাত একজন কোচ মিস্টার ওয়েঙ্গার বলেছেন
It is very simple. You build a player like you build a house. একটা ঘর যেমন তৈরি করে সেরকম একটা প্লেয়ারকে তৈরি করতে হয়। ফার্স্ট কামস দ্য বেসমেন্ট, প্রথম হচ্ছে বেসমেন্টটা, সেই ভিত তৈরি করতে হবে। হ্যাঁ, কতটা ডিপ করলে তার ভিতটা কতটা শক্ত হবে, কত তলা হবে, তার উপর ভিতের উপর নির্ভর করবে। দি বেস অফ দ্য প্লেয়ার ইজ টেকনিক। এই টেকনিকটা প্রথমেই শেখাতে হবে। ইউ গেট দ্যাট বিটুইন দ্য এজ অফ 7 to 14 ইয়ার্স এজ। আমরা 7 থেকে 14 বছরের মধ্যে টেকনিকটা শিখিয়ে দেবো। টেকনিকটা কি না? স্কিল, পাসিং, রিসিভিং, ডিবলিং, শুটিং, হেডিং, থ্রোয়িং, গোলকিপিং, দিজ আর দ্য স্কিল অফ ফুটবল। এই স্কিলটা না জানলে একটা স্কিল প্লেয়ারের সঙ্গে একটা আনস্কিল প্লেয়ারের তফাৎটা হবে না। এবং শুধু এক পায়ে শিখলে হবে না, দু পায়ে শিখতে হবে। আপনারা এবার নিজেরাই ভাবুন কতজন দু পায়েতেই সমানভাবে পাসিং, রিসিভিং, ডিবলিং, শুটিং করতে পারেন, বা এক পায়েতেই সবগুলো পারেন কি না, সেইটা 14 বছরের মধ্যে করে ফেলতে হবে। ইফ ইউ হ্যাভ নো টেকনিক্যাল স্কিল অ্যাট 14, ফরগেট ইট, ইউ উইল নেভার বি এ ফুটবল প্লেয়ার। ওখানে বলছে তুমি জীবনে কখনো ফুটবল প্লেয়ার হতে পারবে না যদি তোমার বেসমেন্টটা না থাকে। আমার যদি ভিত না থাকে কখনো বড় বিল্ডিং তৈরি হয় না। ঠিক সেই রকমই দি সেকেন্ড পার্ট অফ দ্য ফিজিক্যাল অ্যাসপেক্ট, the first floor. Unfortunately, that is decided between 14 to 17 years of age, where you feel you will be strong enough and quick enough. এই যে ফিজিক্যাল অ্যাসপেক্টটা, সেকেন্ড মানে ফার্স্ট ফ্লোরটা হচ্ছে ফিজিক্যাল অ্যাসপেক্ট, মানে তোমার শরীরটা খেলার উপযুক্ত গঠন করা। আমাদের দুটো জিনিস আছে, একটা হচ্ছে ফুটবল আর একটা আমি নিজে। ফুটবলটা হচ্ছে ফরেন বডি আর আমার হচ্ছে নিজের দেহ। এই ফরেন বডিটাকে প্রথমেই কন্ট্রোল করতে হবে উইদিন 7 to 14 ইয়ার্স। তারপরে আমার নিজেকে ফিজিক্যালি ফিট করতে হবে। ফিজিক্যালি ফিট করতে গেলে কী হতে হবে? তোমার স্ট্রেংথ হতে হবে, স্পিড হতে হবে, এন্ডুরেন্স হতে হবে এবং ফ্লেক্সিবিলিটি হতে হবে। দিজ আর দ্য মোটর স্কিল। এই চারটে যদি না হয় তাহলে ইউ আর নট এ ফিজিক্যালি ফিট অ্যাট অল। তুমি ফিজিক্যালি ফিট হতে পারবে না। তখন সেকেন্ড ফ্লোরটা কী হচ্ছে? সেকেন্ড ফ্লোর হচ্ছে দি সেকেন্ড ফ্লোর ইজ টেকনিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, ট্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। ডাজ হি হ্যাভ অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ গেম, হোয়াট টু ডু উইথ দ্য বল। এই আন্ডারস্ট্যান্ডিং 11টা প্লেয়ারের মধ্যে বোঝাপড়া, একে বলে কোঅর্ডিনেশন। এইটা যদি না থাকে তাহলে তুমি ভালো ফুটবল খেলতে পারবে না। সেইটা বলটা তোমাকে কথা বলবে, বলটাকে তুমি কথা বলাবে। তা দি ফার্স্ট পার্ট অফ দ্যাট ইজ ডিসাইডেড অ্যাট 18 to 19 ইয়ার্স অফ এজ ইজ হাউ সাকসেসফুল দ্য প্লেয়ার্স ওয়ান্টস টু বি। 18-19 বছরের মধ্যে তোমাকে একজন কমপ্লিট প্লেয়ার হতে হবে। এইবার আপনারা বলুন, আমার পশ্চিমবঙ্গে বা আমার বর্ধমান জেলার কজন ছেলে 7 বছর থেকে 14 বছরের মধ্যে স্কিল শেখায়? কজন কোচ আমরা সেই জায়গাতে তাদের স্কিলে প্র্যাকটিস করি, তাদের রপ্ত করি? করাই না। প্লেয়াররা আসে কখন? 12-13 বছর বয়সে আসে। তখন তাদের ফিজিক্যাল ফিটনেস করাবো না স্কিল করাবো, না তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করাবো? তারপরে আছে স্ট্রেংথ বাড়ানো, স্পিড বাড়ানো, ওয়েট ট্রেনিং করানো। কোন বয়সে ওয়েট ট্রেনিং করাতে হয়? সাধারণত 13-14 বছর বয়স থেকেই ওয়েট ট্রেনিং শুরু করতে হয়। কারণ ফুটবল হচ্ছে কন্ট্যাক্ট খেলা, বডি কন্ট্যাক্ট খেলা। সেখানে একজনের সঙ্গে একজনের ধাক্কাধাক্কি হবে। যার স্ট্রেংথ বেশি সে ভালো ফুটবল করবে, যার স্পিড বেশি সে ভালো ফুটবল করবে, যার বলের কন্ট্রোল আছে সে ভালো ফুটবল খেলবে, যার ইন্টেলিজেন্সি আছে সে ভালো ফুটবল খেলবে। যে দল 3 কাঠিতে মারতে পারে তারা জিতবে। দিস ইজ ফুটবল। তা এই ল্যাকিংগুলোকে আমার রিপেয়ার করতে কখন না, আমরা যখন 12-13-14 বছর বয়সের ছেলেগুলোকে পাচ্ছি, আমাদের 22-23 বছরের মধ্যে আমাদের কমপ্লিট করে ফেলতে হবে। কারণ তারা খেলবে 5 বছর 7 বছর, 27-28 বছর বয়সে আমাদের বাঙালি ছেলেরা রিটায়ার্ড এজে চলে যায়, তাদের ডেভেলপমেন্ট বন্ধ হয়ে যায়। অ্যাকচুয়ালি 21 বছর পর্যন্ত ডেভেলপমেন্ট হয়, তারপরে ডেভেলপমেন্টটাকে এক্সপিরিয়েন্সের মাধ্যমে কন্টিনিউ করা যায় আপ টু 28 থেকে 30 বছর, তারপরে তার শেষ হয়ে যায়। বিদেশি খেলোয়াড়রা 40 বছর বয়সে ফুটবল খেলছে।
41 বছর বয়সে ফুটবল খেলছে আমাদের পৃথিবী বিখ্যাত খেলোয়াড় নাম কি? মেসি। রোনাল্ডো। 41 বছর বয়সে এখনো গোল করছে, পৃথিবীর সেরা গোলকিপার, সেরা গোল গেটার। তা কেন হচ্ছে না, ছোটোবেলা থেকে তার ভিতটা তৈরি হয়ে গেছে, সেই ভিতটাকে এখনও সে কন্টিনিউ করতে পারছে। তা আমরা এই যে ল্যাকিংগুলো, এই ল্যাকিংগুলোকে আমাদের বুঝতে হবে। তার জন্যে কিন্তু অ্যাকচুয়ালি কে জানেন তো, ফুটবল খেলাটা খুব সোজা খেলা। ফুটবল খেলাটা খুব সোজা খেলা। আপনারা তো ভাবছেন যে কি বলছে, সোজা খেলা তো কঠিন খেলা না, কঠিন খেলা নয়। ধরা, ছাড়া আর জায়গা নেওয়া, এই তিনটে যদি আপনি জানেন তাহলে ফুটবলের 75% আমার খেলা হয়ে গেল। রতিনদাকে একটা কথা বলছি, আপনি বলছেন সোজা খেলা, সঙ্গে একটা কথা যোগ করতে পারি, গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ফুটবল খেলাটা একটু সহজ, একটা বড় মাঠ থাকলেই হয়। হ্যাঁ, ক্রিকেটের যেমন অনেক সরঞ্জাম লাগে, হ্যাঁ, আপনার বাস্কেটে যেমন একটা বাঁধানো কোর্ট লাগে, ফুটবল কিন্তু একটা বল হলেই হবে, একটা মাঠ হলেই হবে, কিন্তু সে মাঠটা লেবেলিং হতে হবে, বলটা ভালো হতে হবে, আর প্লেয়ারদের খেলাটা শিখতে হবে। খেলার বলটা নিয়ে দৌড়নো আর বলটাকে ঠিক জায়গায় পৌঁছানো, দুটো খেলার তফাৎ আছে। একটা স্কিল প্লেয়ারের খেলা, একটা আনস্কিল প্লেয়ারের খেলা, তারা আনন্দের জন্য খেলে। তা বল ধরা, ছাড়া আর জায়গা নেওয়া, যে কথা আমি ফিরে আসছি, ধরা মানে বলটাকে কন্ট্রোল করা, কন্ট্রোল করা মানে স্কিল, রিসিভিং যাতে অপোনেন্ট বলটা কেড়ে না নিতে পারে, আর ছাড়া মানে আমার প্লেয়ারকে বলটা পাস করা, সে যাতে অপোনেন্ট তাকে সাহায্য না করতে পারে এমন জায়গায় বলটাকে দেবো যাতে সে বলটা কন্ট্রোল করতে পারে। আর তারপরে কি, ছুটে গিয়ে নিজেকে জায়গায় নেওয়া, ফাঁকা জায়গায় নেওয়া। আমরা এইটা করি না, বলটা পাস করার পরই আমার দায়িত্ব খালাস হয়ে যায়, আমি ভাবি এবার ওরা বুঝে করবে। কিন্তু বলটা ছাড়ার পর যে উইথ বল আছে তার থেকে উইদাউট বলের প্লেয়ারের দায়িত্ব সব থেকে বেশি ফাঁকা জায়গা নেওয়া, যাতে সে আমাকে বলটা দিতে পারে, তা নাহলে সে চেজ হয়ে যেতে পারে, তার কাছ থেকে বল কেড়ে নিতে পারে। সে ফাঁকা জায়গায় যদি 3জন 4জন প্লেয়ারকে পায় তবেই তো সে বলটা আমার প্লেয়ারকে দেবে, বা বলটা আমার কন্ট্রোলে থাকবে। এই জন্যই বলা হয় যার পায়ে বল, তার থেকে যার পায়ে বল নেই তার দায়িত্ব সব থেকে বেশি। কারণ আমি যখনই বল ধরবো, নিয়ম হচ্ছে কি, ডান দিকে একটা প্লেয়ার, বাঁ দিকে একটা প্লেয়ার, সামনে একটা প্লেয়ার, পেছনে একটা প্লেয়ার থাকবে। আমি যাকে খুশি বলটা পাস দিতে পারি। এবার কাকে দিলে বেটার হবে সেটা তোমাকে বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। কাকে দিলে আমার বেটার হবে, অ্যাটাকটা ভালো হবে। দরকার হলে আমি ব্যাক পাস করব, দরকার হলে আমি গোলকিপারকে পাস করব। আমরা এগুলো করি না, আপনারা খেয়াল করলে দেখবেন বিদেশিরা হদ্দম বল পাস করছে, আমরা বিদেশি খেলা দেখছি, ব্যাককে পাস করছে, গোলকিপারকে ব্যাকে পাস করছে, গোলকিপার উল্টো দিকে খেলা করাচ্ছে, আবার ব্যাক করছে, বল ওয়েভ করছে। কেন করছে না, অপোনেন্টকে তুলে নিয়ে আসছে, তুলে নিয়ে এলি ফাঁক ফোকর হবে, যেই ফাঁক ফোকর হবে কুইক পাস, বড় লম্বা পাস, স্পিডে গিয়ে বলটাকে ফিনিশ করছে। এই ইন্টেলিজেন্সি, স্ট্রেংথ, স্পিড, এন্ডুরেন্স, স্ট্যামিনা, এইগুলো আমাদের দেশের ছেলেদের মধ্যে তাড়াতাড়ি ঢুকিয়ে দেওয়া যাচ্ছে না, অনেক লেট হচ্ছে, যার জন্য আমাদের ছেলেরা ভালো ফুটবলটা খেলতে পারছে না। তা আমাদের এই যে বল ধরা, ছাড়া এবং জায়গা নেওয়া, এইটি খানিকটা প্রায় 75% ফুটবল খেলা হয়ে গেল। বাকিটা কি দরকার, বাকিটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস আর ইন্টেলিজেন্সি, বুদ্ধি করে খেলতে হবে। ফুটবলটা শুধু পায়ের খেলা নয়, এটা হচ্ছে মাথার খেলা। আমি কাকে কোথায় দিলে, একটু আগে আমি বললাম, কাকে দিলে আমার অ্যাটাকটা ভালো হবে আমি তাকে দেবো। 4জন প্লেয়ারই বল চাইছে, কাকে দিলে অ্যাটাক হবে সেটা আমি ঠিক করব, এবং অ্যাটাক তাকে বলটা দিয়ে আমি আবার কিভাবে তাকে সাহায্য করতে পারি, তবে গেমটা এগোবে, তবে গোলটা হবে। তার সঙ্গে গোলে মারার ব্যাপারটা আছে, গোল করার ব্যাপারটা আছে। গোল একটা আলাদা স্কিল, যেমন আমি বললাম পাসিং, রিসিভিং, ড্রিবলিং, হেডিং, শুটিং একটা স্কিল, এটা সবার মধ্যে থাকে না। সেই জন্যই তাদের স্ট্রাইকারে খেলার জন্য আমরা বলি। তা আমরা করি কি, আমরা একটু খেলা শিখে যাই, এক পায়ে ফুটবল খেললে আমি খেপ খেলার সুযোগ পেয়ে যাচ্ছে, আমি খালি খেপ খেলে বেড়াচ্ছি, আমার স্ট্যান্ডার্ডটা বাড়ছে না। তোমাকে এই শরীরটা হচ্ছে একটা সাধনার মঞ্চ, ফুটবলটা হচ্ছে সাগরম শিলা, আর ফুটবল মাঠটা হচ্ছে একটা মন্দির। এইভাবে যদি তুমি নিয়ে সাধনা করতে পারো তবেই তুমি সাকসেসফুল হবে। তা আমরা করছি না, একটু খেলা শিখলি আমরা 200, 500, 5000, 10,000 টাকা খেপ খেলে আমরা সারা পশ্চিমবঙ্গে খেলে বেড়াচ্ছি টাকা রোজগার করার জন্যে, কিন্তু আমরা টার্গেটে পৌঁছতে পারছি না। কোনো রকমে আগে একটা চাকরি পেয়ে গেলে
আমাদের খেলা শেষ হয়ে গেল, বিয়ে থা করে ঘর সংসার করে ব্যাস শান্তি হয়ে করো। কিন্তু এক একটা প্লেয়ার শুরু করে যে আমি ইন্ডিয়া খেলবো, একটা প্লেয়ার শুরু করে আমি বিদেশে ফুটবল খেলবো, সেই ডিমান্ডটা থাকতে হবে, সেই টার্গেটটা থাকতে হবে। আমাদের ছেলেদের এই টার্গেটটা নেই, যার জন্য এত মুশকিল। সাধারণত সারা বছর ফুটবল খেলতে হয়। ওই ফুটবলের গ্রীষ্মকালে কমাস ফুটবল খেললে হবে না, সারা বছর প্র্যাকটিস করতে হবে, সপ্তাহে 6 দিন করে প্র্যাকটিস করতে হবে, একদিন বিশ্রাম নিতে হবে। ম্যাচ যদি খেলো সপ্তাহে 2টোর বেশি ম্যাচ খেলবে না। একটা ম্যাচ খেলাতে যা শরীরে প্রেশার পড়ে, তাতে তার আগের দিন এবং পরের দিন হালকা প্র্যাকটিস না করলে শরীর তুমি কন্টিনিউ করতে পারবে না। তাহলে একটা ম্যাচ খেললে 3 দিনের সময় লাগছে, 6 দিনে 2টো ম্যাচ, ম্যাক্সিমাম খেলছো তুমি 7 দিনে, তাহলে তোমার শরীর ঠিক থাকবে। আর সবথেকে বড় কথা, তোমাকে খাওয়া দাওয়া রেস্ট্রিকশন করতে হবে। যে কথা বললাম না, এই শরীরটা হচ্ছে তোমার আসল, এই শরীরটাকে তোমাকে তোয়াজ করতে হবে, তোমাকে খাওয়া দাওয়া করতে হবে। 2টো বাংলা কথা তোমরা শিখে রাখো, একটা হচ্ছে পরিমিত, একটা হচ্ছে নিয়মিত। তোমাকে পরিমিত খেতে হবে আর টাইমলি খেতে হবে। আমরা যখনই কোনো বিয়ে বাড়িতে গেলাম, গোগ্রাসে আকণ্ঠ খেলাম, খেয়ে বদহজম হয়ে গেল, আমার স্টমাক আপসেট হয়ে গেল, স্টমাক কাজ করলো না, স্টমাক উইক হয়ে গেল, তুমি কি করে তুমি লড়াই করবে? কারণ তোমাকে লড়াই করতে গেলে 3500 থেকে 4000 ক্যালোরি ফুড ভ্যালু প্রত্যেক দিন তোমাকে ইনটেক করতে হবে ডিউরিং প্র্যাকটিস। এবং যখন আমাদের সেশন আমরা ভুল করি, একটা বছরকে আমরা ভাগ করি না। কোচিং হয় কি কলকাতা মাঠে, কোচিং হয় কি 1 মাস 2 মাসে কোচিং হয়, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান সব খেলছে। কোচ কি করে? আমাকে কোচ করলেও যা হবে, আমার থেকে জ্ঞানী কোচরাও কোচিং করছে। কি করছে? তারা কম্বিনেশনটা করছে, করিয়ে কাকে খেলালে বেটার হবে তাকে খেলিয়ে নিয়ে ছেড়ে দিচ্ছে, কিন্তু তারপরে তাদের ফলো আপটা তারা রাখছে না। আমাদের টাইমলি ওয়েট ট্রেনিং করতে হবে, ক্ষমতা বাড়ানোর জন্য ওয়েট ট্রেনিং করতে হবে। কদিন আমরা প্র্যাকটিস করব, কটা ম্যাচ খেলবো, কখন ওয়েট ট্রেনিং করব। এই যে বললো 7 থেকে 14 বছরে তুমি স্কিলটা শিখিয়ে নাও, এই 7 থেকে 14 বছরের মধ্যে তুমি তাকে ফ্লেক্সিবিলিটি শেখাও, যেটাকে বলে জিমন্যাস্টিক্স। কম বয়সে একটা বাঁশ যদি পুরনো হয়ে যায়, সেটা শক্ত হয়ে যায়, তাকে বেঁকানো যায় না। বাঁশটা যখন নরম থাকে তখনই তাকে বেঁকাতে হয়। সেই জন্য কম বয়সেতে ফ্লেক্সিবিলিটি ডেভেলপমেন্ট করো। 14 থেকে 17 বছর বয়সে তাহলে ফিজিক্যাল ফিটনেস স্ট্রেংথ ট্রেনিং করাও, ওয়েট ট্রেনিং করাও 14 বয়স থেকে, তার স্ট্রেংথ বাড়াও, এন্ডিওরেন্স বাড়াও, তারপরে তার ফ্লেক্সিবিলিটি বাড়াও। তারপরে তুমি তাকে গেমেতে নিয়ে গিয়ে তাকে সিস্টেম, ট্যাকটিস এবং গেম প্ল্যান শেখাও। আমি কি সিস্টেমে ফুটবল খেলবো, সেই অনুযায়ী তোমাকে কি করতে হবে, তোমার ডিউটি কি, সেইগুলো শেখাতে হবে। এই যে এইটাকে বলে এডুকেশন। একটা ফুটবল প্লেয়ার MA BA পাস করার কোনো প্রয়োজন নেই। একটা ফুটবল প্লেয়ার ফিজিক্যালি এডুকেটেড কিনা, ফুটবলে সে এডুকেটেড কিনা সেইটাকে জানো। আমরা এডুকেটেড নই, আমরা ফুটবল প্লেয়ার। এডুকেটেড হচ্ছে এই গুণও, আমার কতখানি খেলতে হবে, আমাকে কিভাবে খেলতে হবে, শরীরটাকে কিভাবে যত্ন রাখতে হবে, শরীরটাকে কিভাবে ব্যবহার করতে হবে। তারপর তুমি ইনজুরি হয়েছে, একটা ছোট ইনজুরি হয়েছে, তুমি খেয়াল করলে না, তুমি খেলতে চলে গেলে। যেই ইনজুরি হলো ফিজিওথেরাপির কাছে যাও, ফিজিওথেরাপির কাছে তোমার ইনজুরিটাকে চেক আপ করাও, কোন মাসলটা হয়েছে। আমরা অ্যানাটমি ফিজিওলজি কিছুই জানি না, খেলোয়াড়রা কিছুই জানে না। আমিও যখন খেলতাম আমিও জানতাম না, পরবর্তীকালে পড়াশোনা করতে গিয়ে জানতে পেরেছি যে এই অ্যানাটমি ফিজিওলজি একটুখানি জ্ঞান থাকা উচিত, এইগুলো কোচেদের একটু শেখানো উচিত। বড় বড় ক্লাবে সব জায়গায় ফিজিও থাকে, ওই জন্য। হ্যাঁ, ওই জন্যই ফিজিও থাকে, বড় বড় নাম করা ক্লাবে নাম ফিজিও থাকে। কিন্তু আমাদের গরিব দেশে তো সবসময় সব ক্লাবে এটা সম্ভব হয় না। কিন্তু তুমি অ্যালার্ট থাকো, যেই ইনজুরি হলো তুমি গিয়ে দেখাও এই কোয়াড্রিসেপেতে কটা মাসুল আছে, 3টে মাসুল কোনখানে আছে, কোন মাসুলটা তোমার ইনজুরি হয়েছে, এটা তোমার ফিজিওথেরাপি বলতে পারবে। সেই অনুযায়ী সেইখানে ট্রিটমেন্ট করে তোমাকে ইমপ্রুভ করে দেবে। ইমপ্রুভ করার পর সে ওয়েট ট্রেনিং দেবে। ওয়েট ট্রেনিং করলে সেই ইনজোর্ড টিস্যুটা ডেভেলপড হবে, স্ট্রেনথেন হবে। তারপর সেইটাই তুমি গেমে থেকে প্র্যাকটিস করো, তুমি আরও বেটার ফুটবল খেলবে। আরও ইনজুরির ওপর খেললে তোমার বেটার তো দূরের কথা, তোমার খেলা ডিটোরিয়েট করবে। এই জন্য আজকে আমাদের পশ্চিমবঙ্গের খেলার স্ট্যান্ডার্ড বাড়ছে না। তাই ভারতবর্ষে একটি মাত্র ছেলে ইন্ডিয়া টিমে খেলছে, বাকি সব বাইরের স্টেটের ছেলে। যেখানে ভারতবর্ষের ইন্ডিয়া টিমেতে 12-14টা ইন্ডিয়া প্লেয়ার ছিল, বাঙালি প্লেয়ার ছিল। প্রদীপ ব্যানার্জি, চুনী গোস্বামী আমলে 12-13টা বাঙালি ছেলে ছিল ইন্ডিয়া টিমে 16টার মধ্যে। সেইখানে আজকে আমরা সবেধন নীলমণি একটি আছে,
তাও একটু ইঞ্জুরির জন্য তাই সেও মাঠের বাইরে, এখন সব বাইরে ছেলেরা খেলছে। এটা আমাদের দুর্ভাগ্য বাঙালি বলে। আমি কোচ হিসেবে এটা আমাকে খুব প্রেরণা দেয়। আমি যারা কোচিং করছো আর যারা সিনিয়র প্লেয়ার তারা নিজেদের কোচিং করো। তোমাকে আমি খাইয়ে দেবো তবে তুমি খাবে তা নয়, তোমার কি খাওয়া উচিত, কি করা উচিত এটা তোমারও জানা উচিত। অ্যাকচুয়ালি প্লেয়ারদের আমরা এই কোচিংটা শেখাই না বলে তারা বুঝতে পারে না। বাচ্চা ছেলে, স্কুল কলেজের ছেলে, তাদের পক্ষে সম্ভব নয়। বিকেলবেলা মাঠে যায়, ফুটবল খেলে, আনন্দের জন্য খেলে, তারপরে একটু খেলা শিখলেই তাদের নিয়ে যায় বিভিন্ন ক্লাবে খেলে, তারা পয়সা পায়, তারা পয়সার জন্য খেলে, ব্যাস, তাদের আর কোনো টার্গেট থাকে না। আমি সেই জন্যে তোমাদের কাছে অনুরোধ করব, যারা কোচ বা প্লেয়ার তোমরা নিজেদের ব্যাপারে সচেতন হও, ঠিক খেলাটা খেলো, কম বয়স থেকে খেলা ধরো, বাচ্চা ছেলেদের ধরো, আর প্রথমেই স্কিলটা শেখাও। ওই যে ওয়েঙ্গার বললো যে বেসমেন্ট হচ্ছে তোমার, ভিত হচ্ছে আগে স্কিলটা শেখা। ডান পায়ে, বাঁ পায়ে, দু পায়ে, রিসিভিং, ডিবলিং, হেডিং তোমাকে শিখতে হবে, শুটিং শিখতে হবে দু পায়ে, তবে তুমি ভালো ফুটবল প্লেয়ার হবে। এই জায়গাতে না আসা পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিরা ওই হা হুতাশে আমাদের আর কোনো উপায় নেই। আমরা ওই হা হুতাশ করে জীবন কাটাবো। আর বাইরে স্টেটের ছেলেরা ফুটবল খেলবে, মণিপুরের ছেলেরা ফুটবল খেলবে, কেরালার ছেলেরা ফুটবল খেলবে, পাঞ্জাবের ছেলেরা ফুটবল খেলবে, আমরা তাকিয়ে দেখবো। এখন যে আইএসএল হয়েছে, আইএসএল এ তো অনেক মানে বিদেশি খেলোয়াড়রা আসছে। এই বিদেশি খেলোয়াড়দের সঙ্গে বিদেশি কোচ আসায়, বিদেশি খেলোয়াড় আসায় ভারতীয় ফুটবলারদের কিছু উপকার হচ্ছে কি? অ্যাকচুয়ালি বিদেশি খেলোয়াড় অনেক আসছে বা আসছে, কোচও আসছে, এবং বিদেশি কোচও আসছে। তবে বিদেশি খেলোয়াড়দের না সেই রকম মানের খেলোয়াড় খুব বেশি আসছে না, এইটা হয়ে গেছে মুশকিল। এখন বিদেশি খেলোয়াড়দের মানের ফুটবল প্লেয়ারদের নিয়ে আসতে গেলে এত টাকা ওরা চাইবে যেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। তাই তারা কম স্ট্যান্ডার্ডের প্লেয়ারদের নিয়ে আসছে, যেটা আমাদের ভারতীয় খেলোয়াড়দের স্ট্যান্ডার্ডেরই খেলোয়াড়, একটু বেটার খেলছে। কেন? তাদের হাইট ভালো, স্বাস্থ্য ভালো, ক্ষমতা ভালো, তাই তারা জুজে আছে। যেমন চিমার এত ভালো ক্ষমতা ছিল, ও ধাক্কা দিয়ে সবাইকে সরিয়ে দিয়ে গোল করে দিয়ে চলে যেত। এমেকা এও তাই, বিশাল চেহারা, বিরাট ক্ষমতা, সারা মাঠ জুড়ে খেলে। এই কোয়ালিটি প্লেয়ার তো কম আসছে না, এরা দুজন ভালো কোয়ালিটি। এমেকা তো পরবর্তীকালে ও দেশের হয়ে ওয়ার্ল্ড কাপ খেলেছে, তাই সেই জন্যে ভালো মানে খেলোয়াড় আসছে না। আর কোচেদের মানও সবার যে ভালো আমি এ কথা বলবো না, আমার ছোটো মুখে বড় কথা হয়ে যাবে। দু একজন কোচকে দেখছি তারা খুব ভালো খেলছে, ভালো খেলাচ্ছে। আমি আজকে মোহনবাগানের যে কোচ, ওর নামটা কি জানো, ও ভালো কোচিং করছে টিম, হ্যাঁ, মলিনা কিন্তু খুব ভালো কোচিং করছে। কোন ছেলেটাকে দিয়ে কতটা খেলিয়ে নিতে হবে এটা উনি খুব ভালো বোঝেন। কারণ কয়েকটা গেম দেখলাম, অনেক ছেলে ইনজোর্ড, 5টা 6টা ছেলে ইনজোর্ড, একটা ছেলে 2টো হলুদ কার্ড দেখে বসে আছে, খেলতে পারবে না। তা সত্ত্বেও টিমকে এত সুন্দর ট্যাকটিক্যালি বার করে নিয়ে গেল, দেখবার মতন, মন ভরে গেল। এই রকম টাইপের যদি কোচ আসে তাহলে ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি ভালো কোচ দেখেছি মিলোভানকে। প্রথম এসেছিল তখন দীপ্তি ঘোষ ফিজিওথেরাপিস্ট ছিল। মিলোভান ওই রকম লেভেলের প্লেয়ার ছিল, কোচ ছিল, যা ভারতবর্ষকে অনেকটা উন্নতি করে দিয়ে চলে গেছিলো। তখন আমরা 100 নিচে চলে গেছিলাম, এখন আমরা 133-এ পৌঁছে গেছি। আপনিও তো বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কোচিং করেছেন, সর্বভারতীয় যে টুর্নামেন্ট, সেখানে আপনার কোচিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে বর্ধমান। সেই সময়ের যে কোচিংয়ের পদ্ধতি আর বর্তমান সময়ে যে কোচিংয়ের পদ্ধতি, এখন অনেক বিজ্ঞান নির্ভর হয়েছে, এখন অনেক কিছু তাদেরকে দেখিয়ে দেওয়া যাচ্ছে খেলাগুলো, যে তোমরা এই খেলেছো, এইখানে ভুল করেছো। যে প্রযুক্তি এখন বিজ্ঞান, তার সাহায্যেও অনেক ফুটবল কোচিংয়ে ব্যবহার করা হচ্ছে। তা আপনাদের সময়ের কোচিং আর এখনকার যে কোচিং, খেলার পদ্ধতিতে কি তফাৎ আছে? হ্যাঁ, এখন খেলার পদ্ধতি অনেক চেঞ্জ হয়ে গেছে। তখনকার কোচিং আর এখনকার কোচিংয়ে আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। তখন ছেলেরা জানতো না কিভাবে খেলতে হবে, এখন ছেলেরা জানে কিভাবে খেলতে হবে, কিন্তু অনেক বেশি এজে খেলছে, এইটা হয়ে গেছে মুশকিল। আর এখন খেলার ধরন বদলে গেছে। তখন আমরা যখন আগে দেখেছি 2 ব্যাক সিস্টেমে ফুটবল খেলা হতো, তারপরে 3 ব্যাক সিস্টেম এলো, তারপরে 4 ব্যাক এলো, 4-2-4 এলো, 4-3-3 এলো, 4-4-2 এলো,
বহু সিস্টেমে খেলা হলো। এই সিস্টেম অনুযায়ী খেলোয়াড় কি খেলবে তা নয়, আমাদের উচিত খেলোয়াড়দের কি কোয়ালিটি সেই অনুযায়ী সিস্টেম হবে। আমরা এইটা ভুল করি, আমরা সিস্টেমে ফেলে দিই ছেলেদের যে তোদের এই সিস্টেমে 4-4 খেলতে হবে। আমার যদি 4-4 খেলার ছেলে না থাকে তাহলে আমি কেন 4-4 যাব? আমার খুব ভালো মনে আছে যাদবপুর ইউনিভার্সিটির কোচ ছিল অরুণ সিনহা, যিনি পরবর্তীকালে তিনি ইন্ডিয়া খেলেছেন, ইস্টবেঙ্গলে বহু বছর খেলেছেন, যাদবপুরে কোচ হয়ে এসেছিলেন। তা আমার প্র্যাকটিসের পর আমি ওনার কাছে গেলাম, বড় কোচ, তাদের কাছ থেকে জানার জন্য আমি গেলাম, গিয়ে বললাম যে অরুণদা কিরম দেখলেন? বললো তোর টিমটা খুব ভালো, বুঝলি, তুই তো দেখলাম 4-3 খেলাচ্ছিস, তা তুই 4-3 খেলাচ্ছিস কেন? তুই 3টে ব্যাক খেলাচ্ছিস না কেন? আমি 3টে ব্যাক, যদি একটা স্টপার যদি সামলাতে না পারে? বললো কেন সামলাতে পারবে না? শোন, তুই একটা কথা বল আমাকে, যে স্ট্রাইকাররা বল গোলে কটা মারছে? 4টে মারছে, তার মধ্যে 2টো বাইরে যাচ্ছে, একটা গোলকিপার সেভ করছে, একটা গোলকিপার সেভ না করতে পারলে তো গোল হচ্ছে। তাহলে একটা মাত্র চান্স থাকছে, একটা স্টপার যথেষ্ট তাকে আটকানোর জন্যে। এইবার তুই করবি কি, ওই যে তুই সেন্টার হাফটাকে নিয়েছিস না, যখন অ্যাটাক করবে তখন ওকে স্টপারে ঢুকে পড়তে বলবি, তাহলে সে তোর অফেন্সিভ হাফে খেলে দিচ্ছে, আবার অফেন্সিভ স্টপারে খেলে দিচ্ছে, দেখবি তোর 4-4 হয়ে যাচ্ছে, কিন্তু 4-3 অ্যাডভান্টেজটা পাচ্ছিস। বাহ, খুব সুন্দর কথা বলেছেন তো। তারপরে আমি খেলে আমি রেজাল্ট পেয়েছিলাম। এই যে চেঞ্জেসগুলো আসছে, এখন প্রচুর চেঞ্জ এসেছে। কারণ আগে আমরা দেখেছি যে বল 2টো ব্যাক, 3টে হাফ, 5টা ফরওয়ার্ড লাইন ছিল, বল লেফট আউট রাইট আউট বন করে দৌড়ে নিয়ে যেত, সেন্টার করতো, এরা হেড দিত বা গোল করতো। এখন করছে কি, এখন ওই জায়গাতে হাফওয়ে লাইন পেরোনোর পরে আউটরা বলটা ভাঁজ মেরে ভেতরে ঢুকে আসছে। যখনই ভেতরে ঢুকে আসছে, ব্যাক এবং স্টপার সরে এসে ক্লোজ করছে। যখনই ক্লোজ করছে স্টপার সরে এসে, তখন কি হচ্ছে, এই স্টপারের জায়গায় যে স্ট্রাইকারটা ঢুকছে, বর্মার হাফটা ছুটে যাচ্ছে, তাকে বলটা পাস করছে, সে ফ্রিজে গোলে মারছে। এই যে অপোনেন্টকে সরিয়ে নিয়ে এসে খেলার যে মোহটা, এই যে চেঞ্জটা, এইটা কিন্তু এখন প্রচুর এসেছে। এই ইন্টারচেঞ্জিংটা, আগে যে লেফট আউটে খেলতো লেফট আউটে খেলতো, হাফ পর্যন্ত নেমে আসতো, ব্যাক যে খেলতো হাফ পর্যন্ত যেত, আবার সে ব্যাকে নেমে আসতো, সে স্টপার পর্যন্ত কখনো কখনো আসতো। এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, ডিফেন্সিভ মেথড চেঞ্জ হয়ে গেছে, মিডফিল্ড মেথড চেঞ্জ হয়ে গেছে, স্ট্রাইকিং মেথড চেঞ্জ হয়ে গেছে, ইন্টারচেঞ্জ করে ফুটবল খেলছে। কে ব্যাক কে স্টপার ওটা ব্যাপার নয়, স্টপার গিয়ে গোল করে আসছে, স্টপার গিয়ে সেন্টার হাফে খেলাটা খেলছে। কেন না, সেন্টার হাফ স্ট্রাইকারে ঢুকে গেছে, স্ট্রাইকারে হেল্প করার জন্য চলে গেছে, 2টো স্ট্রাইকারের মাঝখানে একটা সেন্টার হাফ ট্যাঙ্গেল ফর্ম করেছে। এই ট্যাঙ্গেল ফর্ম করা মানে ডেপথ ইন ডিফেন্স হওয়া, ডেপথ ইন মিডফিল্ড হওয়া, ডেপথ ইন অফেন্স হওয়া। ডেপথ, আমরা যদি দেখুন একটা সরল রেখা টানুন, তার কি কোনো ডেপথ আছে? ডেপথ নেই। একটা ডান দিকে, একটা বাঁ দিকে, আর নিচে একজন যে থাকে, এই যে ট্যাঙ্গেলটা তৈরি হলো, এতে ডেপথ তৈরি হলো। সে সাইডে পাস দিতে পারে, ব্যাকেও পাস দিতে পারে। আবার যদি স্কোয়ার হয়, 2জন প্লেয়ার যদি পেছনে আসে, তাহলে সাইডেও দিতে পারে, এখানেও নিচেও নামাতে পারে, এখানেও নামাতে পারে। এটাকে বলে বক্স সিস্টেম, যেটা আমাদের অমলদা খেলেইছিল পিরামিড সিস্টেম। সামনে একজন থাকবে, 2জন সাইডে থাকবে, পেছনে 2জন থাকবে, তার পেছনে একজন থাকবে। ডায়মন্ড সিস্টেম, ডায়মন্ড সিস্টেম শিখিয়েছিল। সেইটা আমাদের ছেলেদের পক্ষে প্রযোজ্য হলো না, তারা লোডটা নিতে পারলো না। এই লোডটা 90 মিনিট ফুটবল খেলতে হবে এক স্পিডেতে, সেই এন্ডুরেন্সটা আমাদের নেই। ওই যে প্রথমে বললাম যে আমরা যখন 14 থেকে 18 বছরের মধ্যে, 17 বছরের মধ্যে যে স্ট্রেংথটা শিখছি, স্ট্রেংথ, স্পিড, এন্ডুরেন্স অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, এই 4টা হচ্ছে মোটর স্কিল। এইটা শিখলে তবে ইউ আর এ ফিজিক্যালি ফিট টু প্লে ফুটবল 90 মিনিটস। 90 মিনিট তোমাকে ফুটবল খেলতে হবে, তাহলে তোমার স্ট্রেংথ দরকার। ক্ষমতা না থাকলে তুমি অপোনেন্টের সঙ্গে ধাক্কাধাক্কিতে পারবে না। তোমার স্পিড দরকার, অপোনেন্ট বল ধরার আগে যদি তুমি ছুটে গিয়ে বলটা পাও, তাহলে তুমি খেলাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তোমার ফ্লেক্সিবিলিটি দরকার, ওপরে উঠে যে তোমাকে ধাক্কা মেরে যে পড়ে যাচ্ছ, তোমার যদি ফ্লেক্সিবিলিটি থাকে তোমার ইনজুরি হবে না। আর এন্ডুরেন্স, 90 মিনিট ফুটবল খেলার দম।
120 মিনিটের ফুটবল খেলার দম তৈরি করতে হবে। যে কথা আপনি আগে আমাকে প্রশ্ন করলেন, আগেকার ইউনিভার্সিটি কোচিং আর এখনকার সঙ্গে তফাৎটা কি। আগে আমি ছেলেদের প্রথমে ওই 90 মিনিট ফুটবল খেলার দমটা তৈরি করে দিতাম। দমটা যদি থাকে সে ফুটবলটা খেলে দেবে। আমি দেখেছি কলকাতা তখন 70 মিনিট ফুটবল খেলা হতো, আর ইন্টার ইউনিভার্সিটি খেলা 90 মিনিট হয়। এখন স্কুল টুর্নামেন্টও 90 মিনিট হয়ে গেছে। তা আমি ছেলেদের 120 মিনিটের দম ঢুকিয়ে দিতাম। আর অর্ডিনারি সব ছেলে তাদের কম্বিনেশন করতাম, 21 দিনে কোচিং ক্যাম্প করতাম, তাদের ওই স্কিলটা শেখাতাম। ইউনিভার্সিটি লেভেলের ছেলেদের পাসিং করাতাম, ড্রিবলিং করাতাম, ডান পায়ে বাঁ পায়ে মার, যে বাঁ পায়ে মারতে পারিস না সে শুধু বাঁ পায়েতেই পাস করবি, বাঁ পাতে 2টো পাস করবি, ডান পায়েতে 1টা পাস করবি করে তাদের ব্যালেন্স করতাম, তাদের ডেভেলপমেন্ট করতাম। তা নাহলে বলতাম যা চলে যায় বছর, সামনে বছর প্র্যাকটিস করে আসবি, 2টো পায়ে না খেলে আমি তাকে টেনে নেবো না। তো সেই জন্যে তারা ভালো খেলতো, তাই অপোনেন্ট টিম আমাদের কাছে দাঁড়াতে পারতো না। ক্যালকাটা ইউনিভার্সিটি খুব ভালো একটা ঘটনা মনে পড়ে গেছে বলি। পাটনায় খেলা হচ্ছে, ক্যালকাটা ইউনিভার্সিটির সঙ্গে আমাদের খেলার সেকেন্ড ম্যাচ। প্রথম ম্যাচ দেখলাম দুর্ধর্ষ খেললো ক্যালকাটা ইউনিভার্সিটি, একটা গোলকিপার খেললো ক্যালকাটা ইউনিভার্সিটি, সে অন্তত 4-5খানা বল সেভ করলো। তারপরে আমরা একটা গেম জিতেছি, এরপর কলকাতার সঙ্গে আমাদের খেলা। কলকাতায় তখন জুনিয়র ইন্ডিয়া খেলছে, 3টে ছেলে জুনিয়র ইন্ডিয়া প্লেয়ার খেলছে, আর আমরা বর্ধমান ইউনিভার্সিটি গায়ের মফস্বলের ইউনিভার্সিটি খেলতে গেছে। ওরা তো উড়িয়ে দেবে এরম ভাব, ব্যাপারটাও তাই। প্রথম 15 মিনিট ওরা একবারে বোমবার্ড করলো আমাদের গোলেতে। আমাদের হাফে খেলা হচ্ছে আর গোলে মারছে। আমার গোলকিপার খুব ভালো খেলছে, একটা ছেলে, সে পরবর্তীকালে চাকরি পেয়েছিল ইসিএলে। তা সে 5টা-6টা বল সেভ করেছে। তখন আমি সাইড লাইন থেকে সবাইকে বলছি, বল লম্বা, বল বাইরে মার, বল বাইরে মার, বল বাইরে মার, তা লম্বা মেরে দে যাতে ওদের ছন্দটা পতন হয়। তা আমার একটা রাইট ব্যাক বড় মেরে দিয়েছে। গোলকিপার তখন সব প্লেয়ার আমাদের, ওদের 10টা প্লেয়ার তো আমাদের হাফে, আর গোলকিপার টপ বক্সে দাঁড়িয়ে আছে, আর এতজন মেরে দিয়েছে বলটা সোজা গোল হয়ে গেছে। ও পেছন ফিরে যেতে পারেনি। আমরা ওই গোলেতেই জিতলাম, হোল টিমটা ডিমোলাইজ হয়ে গেল, 1 গোলে জিতলাম। তখন কলকাতা ইউনিভার্সিটির প্লেয়াররা ওই গোলকিপারটাকে খুব গালাগালি দিচ্ছে। দিয়ে তারপরে খেলা শেষে আমি ছেলেদের সকালে টিফিন আনার জন্য আমি আর রঘু বেরিয়েছি। গিয়ে দেখি ওই ছেলেটা একটা চায়ের দোকানে, পাটনা স্টেশনে, পাটনা ইউনিভার্সিটির সামনেই ঝুবড়িতে চায়ের দোকানে চা খাচ্ছে। ছেলেটা একা, আর সব ছেলেরা চলে গেছে, রাত্রিবেলা ট্রেন ধরবে। আমি চল ছেলেটাকে সান্ত্বনা দিয়ে আসি। আমি বললাম যে ভাই তুমি কালকে খুব ভালো খেলেছো, আজকে তোমার দোষে গোল হয়েছে তো ঠিক কথা, কিন্তু তুমি একদিন মোহনবাগান ইস্টবেঙ্গল খেলবে। তোমার যা গ্রিপিং দেখলাম, যা তুমি গ্রিপিং করলে, কালকে 4টে-5টা বল সেভ করলে, একটা বডি থ্রো করলে, তুমি একদিন মোহনবাগান ইস্টবেঙ্গল খেলবে। সেই ছেলেটা বলল, স্যার আপনি আমাকে সান্ত্বনা দিচ্ছেন, আমাকে ছেলেরা সব গালাগালি দিয়ে চলে গেল, আমার জন্য টিমটা হেরে গেল। আমি একটা ফার্স্ট ডিভিশন একটা ছোটো টিমে 2-3টে মাত্র ম্যাচ খেলেছি, স্যার আমার লাইফ শেষ হয়ে গেলাম। মোটেই লাইফ শেষ হয়নি, তুমি একদিন মোহনবাগান ইস্টবেঙ্গল খেলবে। তার নাম হচ্ছে হেমন্ত ডোরা। পরবর্তীকালে সে বেঙ্গল খেলেছে, ইন্ডিয়া খেলেছে। তার পরের বছরই সে এরিয়ান্স থেকে মোহনবাগানে গেল। তার পরের বছরও আমার সঙ্গে বর্ধমানে দেখা করতে এসে, তখন আমার ইউনিভার্সিটি কোচিং ক্যাম্প চলছে। হেমন্ত ডোরা এলো, চুল কোমড়ানো ছেলে, বাচ্চা ছেলে আসছে মাঠ থেকে, আমি কোচিং করছি। কাছে আসতে, তুমি হেমন্ত ডোরা না? বলে হ্যাঁ স্যার। একটা প্রণাম করে বললো, স্যার আপনি আমাকে প্রথম বলেছিলেন যে তুমি মোহনবাগান ইস্টবেঙ্গল খেলবে, আমি কখনো স্বপ্নও দেখিনি স্যার, আজকে আমি মোহনবাগান খেলছি স্যার। তা আপনার ইউনিভার্সিটি খেলে দেবো এবছর? না না, তোমায় খেলতে হবে না, আমার 4টে গোলকিপার আছে, তার মধ্যে 2টো ছেলে চান্স পাবে, তাহলে তোমাকে যদি রাখি, ওই 4টে থেকে তুমি অনেক বড় প্লেয়ার, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যে 2টো ছেলেকে খাটাচ্ছে, এই 2টো ছেলে খেলুক, কারণ একটা ছেলে থাকবে, একটা ছেলে বাদ যাবে। তুমি তো খেলেছো, এই 2টো ছেলেকে আমি তৈরি করি। হ্যাঁ স্যার ঠিক বলেছেন, আমি আপনার কাছে স্যার কৃতজ্ঞ। এই যে ব্যাপারটা, হ্যাঁ এই আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি। আমি রতিনদাকে একটা প্রশ্ন করব কোচিং সম্বন্ধে, সেটা হচ্ছে এই মোহনবাগান ইস্টবেঙ্গলকে একসময় প্রদীপ ব্যানার্জি কোচিং করে অনেক সাফল্য এনে দিয়েছে। এই প্রদীপ ব্যানার্জির ইয়েটা কী ছিল, মানে ওনার সাফল্যের মূল চাবিকাঠিটা কী ছিল? উনি সেই সময় ইস্টবেঙ্গলকেও অনেক ট্রফি এনে দিয়েছিলেন, আবার মোহনবাগানে গিয়ে মোহনবাগানকেও ট্রফি এনে দিয়েছিলেন। ওনার কোচিংয়ের ইয়েটা কী ছিল? ব্যাপারটা কি জানেন তো,
কোচ তো সবাই কোচিং নিয়ে ডিগ্রি নিয়ে সবাই কোচ হয়, কিন্তু কোচ হচ্ছে একটা এমন জিনিস যেটা একটা থার্ড আয়ের দরকার হয়। এই থার্ড আইটা ছিল প্রদীপ ব্যানার্জি। কাকে দিয়ে কতটুকু খেলালে কার্যসিদ্ধ হবে, কাকে দিয়ে কি খেলালে আমি রেজাল্ট পাবো, সেইটা প্রদীপদার ভীষণ নলেজ ভালো ছিল। প্রদীপদা একটা বড় হৃদয়ের লোক ছিল এবং খেলা নিয়ে ভীষণ ভালো বুঝতো এবং অনর্গল বলে যেতে পারতেন খেলা নিয়ে। আর প্রদীপদার যেটা গুণ ছিল, ভালো ছেলেটাকে খেলিয়ে নেওয়া আর খারাপ ছেলেটাকে ভালো ছেলে পরিণত করা। অনেকে বলে যে প্রদীপদা তো প্লেয়ার তোলেনি, যা তুলেছে অমল দত্ত। অমল দত্ত বড় টিম পরে পেয়েছে, কিন্তু অমল দত্ত ছোটো ছোটো ছেলেদের, উঠতি ছেলেদের বেশি পেয়েছে বলে মনে হচ্ছে না। অমল দত্ত বড় প্লেয়ার তৈরি করেছে, কিন্তু পিকে ব্যানার্জি বড় প্লেয়ার তৈরি করেছে। যারা বড় প্লেয়ার তাদের আরও বড় জায়গায় পৌঁছে দেওয়ার জন্য তাদের যে ডিমেরিটসগুলো, সেইগুলোকে কারেকশন করেছে বলে তারা আরও বড় প্লেয়ার হয়েছে। এটাও একটা কিন্তু বিরাট গুণ। প্রদীপদা জানতো কাকে দিয়ে কি খেলিয়ে নিতে হবে। একটা কথা শোনা যায় যে প্রদীপ ব্যানার্জির ভোকাল টনিকটা মানে দুর্দান্ত উনি দিতে পারতেন সেই সময় মোহনবাগান ইস্টবেঙ্গলকে, যে কলকাতার টিম, বাংলার টিম, এইসব বলে। তা ভোকাল টনিকটা কি কোচের একটা বিরাট বড় অস্ত্র? নিশ্চয়ই নিশ্চয়ই একটা অস্ত্র। কারণ আমরা কি করি, আমরা খেলার আগে ছেলেরা ওয়ার্ম আপ করে, তার আগে ছেলেরা ড্রেস করে, কারুর হ্যাবিট আছে একটু চা খাওয়া, চা খেলো গা গরম করার জন্যে, একটু ওয়ার্ম আপ করলো। এই যে দৈহিক ওয়ার্ম আপ করা, দৈহিক ওয়ার্ম আপের থেকে মেন্টাল ওয়ার্ম আপটা ভীষণ প্রয়োজন। এই মেন্টাল ওয়ার্ম আপটা প্রদীপদা ভোকাল টনিকে করে দিত। যে তুই মিহির বোস, তুই বড়শিরহাটে থাকিস, গ্রামের ছেলে, আজকে খেলে প্রমাণ কর 25-30 গজ দূর থেকে গোলে মেরে, যে তুইও কম যাস না, কারোর থেকে কম যাস না, তুই অমুক প্লেয়ারের থেকে বেটার, অমুক প্লেয়ারের থেকে বেটার, তুই আজকে প্রমাণ কর যে তুই একজন বড় প্লেয়ার। মির একটা 25-30 গজ দূর থেকে গোল করে ভারতবর্ষ বিখ্যাত হয়ে গেল, ইন্ডিয়া টিমে চান্স পেল। এই যে ভোকাল টনিকটা, মেন্টাল স্পিডটাকে বাড়িয়ে দেওয়া, এইটাই প্রদীপদা দারুণ করতো। কোচেদের এটা একটা বিশেষ বিরাট গুণ, বিরাট গুণ, বিরাট গুণ। আমরা আজকে রতীন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে ফুটবলের প্রশিক্ষণের বিষয়টা নিয়ে আলোচনা করলাম। আমরা আগে রতীন্দ্র আমাদের এখানে এসে বর্ধমানের ফুটবল নিয়ে আলোচনা করেছেন, বা তার ছাড়াও উনি এখানে এসে বাস্কেটবল নিয়েও আলোচনা করেছেন। আজকে আমরা ওনার কাছ থেকে পেলাম বর্ধমানে নয়, বিশ্বে নাম করা একজন কোচ, উনি কী বলেছেন এবং বিশ্বের আজকের দিনে কিভাবে ফুটবল কোচিং করা উচিত এবং কীভাবে ফুটবল কোচিং করা হচ্ছে। ওনার এত সুন্দর যে বক্তব্য রাখলেন, বোঝালেন, তার জন্য আজকে আমরা মুক্ত আবহাওয়ার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।